সঙ্গীত ছিল তার কাছে নেশার মতো। মাত্র ২.৫ বছর বয়সেই কঙ্গো বাজিয়ে অবাক করে দিয়েছিলেন সবাইকে। যদিও পরিবারের বড়রা চেয়েছিলেন ছেলে একদিন ব্যারিস্টারি পড়ে আইন পেশায় যুক্ত হবে, কিন্তু যার জন্ম সঙ্গীতের ঘরে তাকে কি আর সঙ্গীত থেকে দূরে সরানো যায়? এরই মধ্যে সকল প্রতিকূলতা পেরিয়ে সঙ্গীতাঙ্গনে নিজের জাত চেনালেন চট্টগ্রামের মিঠুন চক্র। কিশোর বয়স থেকেই যিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সঙ্গত করে এখন নিজেই হয়ে উঠেছেন জনপ্রিয় শিল্পী। চট্টগ্রামের বনেদি পরিবারে জন্ম নেওয়া মিঠুনের মা আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী কল্যাণী ঘোষ, আর বাবা বিশিষ্ট তবলাবাদক অভিজিৎ চক্রবর্তী। ছোটবেলা থেকেই মায়ের গানে তবলা সঙ্গত করতেন মিঠুন। একসময় নিজের হাত খরচের টাকা জোগাড় করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বাজাতে শুরু করেন তিনি। ২০০৫ সালে কলেজে পড়ার সময়ে তেমনই এক অনুষ্ঠানে বাজাতে গিয়ে তার বাজনা শুনে মুগ্ধ হন দেশের প্রয়াত কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু। এরপর তিনিই মিঠুনকে সুযোগ করে দেন তার সঙ্গে বাজানো। ব্যাস, যাত্রা হলো শুরু। মিঠুনকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। আর সাম্প্রতিক সময়ে কোক স্টুডিও বাংলায় মিঠুনের পারফরমেন্স সে তো বলাই বাহুল্য। তার অভিনব ক্রিয়েশনগুলো ইতিমধ্যেই দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। আজকের সারা বাংলা কথোপকথনে মিঠুন চক্রের স্বপ্ন জয়ের গল্প। শিল্প অনেকটা ডেফিনেটলি জেনেটিক বহমান একটা জিনিস। আমি তো বলবো খুবই স্ট্রংলি বহমান একটা জিনিস। এটা অবশ্যই সত্য, চিরন্তন সত্য, কিন্তু তার চেয়ে বড় সত্য আমার নিজের মনে হয় আমি শুধু এই বাজানো ছাড়া আমাকে দিয়ে আর কিছু হতো না। আমি এখন সেটাই বিশ্বাস করি। এটার জন্যই মনে হয় আমার জন্ম হয়েছে, এটার জন্যই মনে হয় আমার মা আমাকে পৃথিবী দেখিয়েছে, তাই আমি এটাই করছি। সবচেয়ে বড় কারণ এটা। আর বেছে নেওয়াটা, আমার বাবা মাও আর 10 জনের মতো নিজেরা সঙ্গীত শিল্পী হলেও সবসময় স্বপ্ন দেখেছে আমি বড় একজন ব্যারিস্টার হই। কারণ আমাদের পৈতৃক যেরকম সঙ্গীত বহমান, তেমন আমাদের আইন পেশাটাও আমাদের বহমান। কারণ আমার দাদু অনেক বড় লয়ার ছিলেন, বিনোদ বিহার চক্রবর্তী, চিটাগং কোর্টের অনেক বড় লয়ার। আমার জেঠুরা লয়ার, উনি একজন সেতার প্লেয়ারও ছিলেন। আমার দাদু প্রচণ্ড গুণী এবং জ্ঞানী একজন মানুষ ছিলেন। তো সেই ধারাবাহিকতায় আমাদের ফ্যামিলিতে অনেক লয়ারও আছে। তো বাবা ভেবেছিলেন আমি লয়ার হব, সেটার জন্য আমি এগিয়েছি। আমি লতে খুব ভালোও ছিলাম, কিন্তু বাবা মার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। কারণ তারা জানতো না যে ওই সুপ্ত সব কিছু স্বপ্নের মধ্যেও এক টুকরো ইচ্ছে আমার ছিল যে আমি বাদ্য বাজাবো। আমি সঙ্গীত বড় শিল্পী হব কখনোই ভাবিনি। বাজাবো এটা আমি ভেবেছি, বাজানোটা আমার জন্য প্যাশন। তো ওই স্বপ্নটা যে কখন বড় হয়ে গেল আর সব কিছু ক্ষীণ হয়ে গেল, এটা নিজেও বুঝতে পারিনি। বাদ্যযন্ত্রের প্রতি কারণ হচ্ছে বাদ্যযন্ত্রটা আমি ছোটবেলা থেকেই আমি এটা সব বাচ্চার ক্ষেত্রেই আমি মনে করি পৃথিবীতে এমন কোনো বাচ্চা নেই তার প্রথম জগতের সাথে ইন্টারাকশন শুরু হয় বাদ্যর মাধ্যমে। সে যন্ত্রশিল্পী হবে কি হবে না, সে শিল্পী হবে কি হবে না, সে সঙ্গীতের কেউ কিনা, এটা বড় কথা নয়। আমি যেটা নিজের চোখেই দেখেছি এবং সবাই দেখে থাকে, বাচ্চারা প্রথম যে ইন্টারাকশন, ইভেন কি আমার মনে হয় কি দাদা, ডেফিনেটলি এটা প্রতিটা মানুষের জন্য তার পৃথিবীর সাথে প্রথম ইন্টারাকশনটাই হচ্ছে তার মায়ের হৃদয়ের স্পন্দন, সেখানেই ছন্দ। তারপর সে যখন বিকাশ ঘটায় তখন সে নিজেকে দেখবে না ছোট ছোট পট নিয়ে বাজানো, ওটার মধ্যে থাবানো, ওটাকে একটু জানতে চাওয়া, ছোঁয়া, এটা ছন্দেরই বিকাশ। এরপর কি হয় তার জীবনে এটা অন্য জিনিস। আমার মনে হয় আমি ওটা শুরু করেছিলাম, কিন্তু আমি বেশ ভালোভাবেই করছিলাম। আমার মনে হয় মা বলে আমাকে, আমি 2.5 বছর বয়সেই কঙ্গো বাজানো শুরু করি। তবলা শিখতে আমাকে দিয়ে দেওয়া হয় আমার গুরু পণ্ডিত বিজন চৌধুরীর কাছে। তারপর আমি গান গাইতাম, পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, তপন কাকুর গানটা আমি গেয়ে বাজাতাম।
নোঙ্গর তোলো তোলো, আমাদের গণসঙ্গীত এটা ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ছোটোবেলা থেকেই আমার এই ইন্টারাকশনটা বাদ্যযন্ত্রের প্রতি হয়ে যায়, এবং আমি ঢোল বাজাতে, ঢাক বাজাতে, মা গান গাইলে সেখানে বাজাতে, যেটা প্রতিটা আমি বারবারই বলছি যে সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রে কোনো এক্সেপশনাল হচ্ছে আমি তাও খুব একটা বলবো না, কিন্তু আমি এটাকেই ধরে বসেছি যখন আমি আমার বাবাকে দেখতাম বাজাতে। তো সব মিলিয়ে মানে আমার ভেতর থেকে আসে আমার বাজানো উচিত, এটা আমার খুব টানে। আর এই ছাড়া আমি আর কিছু ভাবিনি, আমি কখনো গাইবো ভাবিনি, আমি কখনো একটা কর্ড বাজাবো ভাবিনি, আমি এটাই ভেবেছি, আজকে পর্যন্ত এটাই ভাবছি। এখনো পর্যন্ত পড়তে হয়নি, কারণ কেন জানি না, তবে আমি বিশ্বাস করি যেটা শুদ্ধ, যেটা সত্য, যেটা আদি, যেটা নিত্য, এটাতে কখনো প্রবলেম হলেও বেশিক্ষণ টিকে থাকা যায় না। তো আমারও যদি কখনো আসে, যদি আমার স্বর শুদ্ধ হয়, তাহলে মনে হয় না বেশিক্ষণ টিকে থাকবে, তবে এখনো পর্যন্ত আসেনি। আমি চিটাগংয়ে বড় হয়েছি, আমি ক্লাস 6 অবধি আমি সেন্ট প্লাসিডে মানে চিটাগংয়ে বড় হই। তারপর আমার বাবা মা যেহেতু দুজনই প্রফেশনাল আর্টিস্ট ছিলেন, বিভিন্ন জায়গার কারণে, বিভিন্ন সময়ের কারণে ওনাদের একটা ইচ্ছেও ছিল, সব মিলিয়ে আমি তারপর কলকাতায় চলে যাই। ক্লাস 6 টু ক্লাস 10 অবধি আমি কলকাতায় বড় হই, ওখানে গিয়েও আমার তো সব মিলিয়ে তারপর আমি আবার আসি, এসে আমি ও লেভেলস করি, দেন আমি আবার এর মাঝেই আমি যখন ও লেভেলস করে এ লেভেলস করছিলাম, তখনই আপনারা সবাই এতদিনে নিশ্চয়ই বারবার আমি কথাটা বলেছি, আমার জন্ম দুবার, একবার আমার মায়ের কোল থেকে, আরেকবার আমাকে জন্ম দিয়েছেন যিনি একজন লিজেন্ড, শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু। আমি যখন এ লেভেলস করি তখনই আমি একটা জায়গায় বাজাতে যাই, তখনই আমি একটু আমার পকেট মানি দেয়া হচ্ছিল না বাসা থেকে, আমি খুব পকেট মানি, টাকার খুব প্রয়োজন ছিল। তো সব মিলিয়ে আমি তখন পকেট মানির জন্য লুকিয়ে লুকিয়ে শো করা শুরু করি গায়ে হলুদের। তো ওটারই একটা বই প্রকাশ ছিল, আমার একটা শো পড়ে যায় বেনসন অ্যান্ড হেইজেসে, যেখানে আমি গিয়ে পারফর্ম করি একজন পারফর্মারের সাথে, এবং ওখানে শ্রদ্ধেয়া শাকিলা জাফর ম্যাম এবং আমার আঙ্কেল, বস আঙ্কেল ডাকি, আয়ুব বাচ্চু আঙ্কেল ছিল, উনি আমাকে দেখে ওখান থেকে তুলে আনে, এবং আমি তখন জাস্ট এ লেভেলস করছি। তখন প্রথম এই ঢাকায় আমার পদার্পণ 2005। 2006-এর মধ্যে আমি আর মিউজিক বাজানোর জন্য প্রস্তুত হই। বাই দিস টাইম বাংলাদেশে টুকটাক করে জেনেই যায় যে একটা পিচ্চি ছেলে বাচ্চু ভাইয়ের সাথে বাজাচ্ছে। এরকম এরপর থেকে আমার তেমন একটা আসলে মানে খুব একটা পেছনে তাকাতে হয়েছে তা না। এরপর আমি লন্ডন চলে যাই পড়াশোনার জন্য। আমার জীবনের অর্ধেকটা বাইরে, অর্ধেকটা এই দেশেই কেটেছে, সব কিছু মিলিয়ে। তো দেশ ক্যাপচার এখনও করা হয়নি, হৃদয় স্থান করা এখনো একদমই হয়নি, আরও অনেকটুকু বাকি আছে। ছন্দে ছন্দে সবার মাঝে যাতে জায়গা করতে পারি মৃত্যুর আগে পর্যন্ত, এই চেষ্টাই থাকবে। প্রথম আমাকে এই গানের ক্ষেত্রে অবশ্যই বলতে হয় এই নামটা, হাবিব ওয়াহিদ আমার। তো ওর কারণেই আসলে গানের ক্ষেত্রে 2011-তে আমার প্রকাশ, আমি জিঙ্গেল গাই অমিতাভ ভাইয়ের। তারপর 2012-তে আবারও সে আমাকে দিয়ে ন্যান্সির সাথে একটা ডুয়েট গান করায়। তারপর 2015-তে আমি নিজে স্টেপে একটা শাম্পানওয়ালা বলে গান করি, বাঁশখালী মহিষখালী। 2016-তে আমার জীবনের ঐতিহাসিক ঘটনা ঘটে, স্বপ্ন যাবে বাড়ি, গ্রামীণ ফোনের গানটা গাওয়া হয়। বাকিটা ইতিহাস। এখন অবধি আমি গান গাইছি, যে কোনো সময় ফোন চলে আসে, দাদা একটু ভয়েসটা দিতে হবে। জিঙ্গেলে অনেক গিয়ে বেরোচ্ছি, আর এই বছর তো কিছুটা গাইবই। তো গান আমি বিশ্বাস করি কি, আমি আগেও বলেছি কথাটা, সেটা হচ্ছে আমার পুরো বডিটাই একটা যন্ত্র। প্রতিটা মানুষের বডি তার জন্য একটা যন্ত্র। সেটা যতক্ষণ বাজে ততক্ষণ ঠিক আছে, যখন বাজে না এটাকে আমরা ফেলে দিই। সো অ্যাকচুয়ালি আমার পুরো বডিটাই আমার জন্য যন্ত্র। এটাকে কখনো আমি এভাবে বাজাই, কখনো এভাবে বাজাই, কখনো এভাবে বাজাই, কখনো দ্যাটস অল, ক্রিয়েটিং মিউজিক বাই থ্রু দিস। বা বাজালাম, সো যেখানেই ধরছি শব্দ হচ্ছে, এই বডিটা আমার মেইন যন্ত্র। এটা আমি ক্রিয়েট করে করে যখনই গানের দরকার হচ্ছে গাইছি, যখনও বাজাতে হচ্ছে বাজাচ্ছি। সো হ্যাঁ, গানও আমাকে টানে,
এটাও আমাকে টানে। বাট আমি এই যে প্র্যাকটিস করে যে গায়কের ব্যাপারটা, ওটা আমার হয়ে ওঠে না, কারণ আমার স্বপ্ন, আমার সব কিছু এটার মধ্যেই, তাই হয়তো বা একটু কম সময় দেওয়া হয়। কিন্তু গানটাও আমার বেশ ভালো লাগে, নো ডাউট। এটা আমার মায়ের কারণে, এটার পুরো 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 ক্রেডিটটা একদম ঈশ্বর আর আমার মা। আমার মায়ের কারণে আমি গাইতে পারছি, না হলে সম্ভবত না, ওনার পেটে হয়েছি বলেই আমি আজকে গাইতে পারছি। প্রথমে আমি যখন কাজটা শুরু করি, ও লেভেলস করতে করতে যখন আমি বিভিন্ন যন্ত্রের, আমি বড় 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 মানুষকে দেখলাম, যেমন বিশেষ করে আমার বর্তমান গুরুজি যিনি পণ্ডিত আনন্দ সুব্রমণিয়াম, যাকে আমরা পণ্ডিত আনন্দ শিবমণি হিসেবে জানি, তিনি আমার বর্তমান পথপ্রদর্শক। উনাকে যখন আমি দেখি A.R. রহমানের সাথে বাজাতে, ব্যাক ইন 98, 99, 2000 একটা বড় কনসার্টে উনি দেখলাম বাজালো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট। তখন আমি বুঝতে শিখি, তখন আমি জিজ্ঞেস করতাম অনেক প্রশ্ন, আমার আঙ্কেল জিজ্ঞেস করতাম। তো ওই আঙ্কেলরা, যেমন আমি বলতে হয় রতন মজুমদার, উনি একজন প্রখ্যাত একজন রিদমিস্ট, উনার আশেপাশে বড় হয়েছে, ওনাকে জিজ্ঞেস করতাম আঙ্কেল এটা কেন, এটা কীভাবে বাজায়, এটা কেন বাজাচ্ছে। তখন একটা পর্যায়ে আমি আসলে দেখতে পারি যে পৃথিবী এক, আর তার মধ্যে আমাকে দেখতেও তো একটু মাল্টি, ইন আ সেন্স আমাকে দেখতে পুরোপুরি চাটকে, অনেকে বলে না, অনেকে নেপালিজ, আবার অনেকে বলছে আমি চাইনিজ, আবার অনেকে বলছে আমি আরবিক। সো পরে দিয়ে আমি যখন মানুষজনকেও দেখা শুরু করলাম, ছন্দ দেখলাম আপনার যদি পুরো পৃথিবীর সাথে মিশে যেতে হয়, তাহলে আপনাকে নিজেকে ভেঙে ফেলতে হবে। এইটা বিশ্বাস করতে হবে যে আপনি শুধু একমাত্র নন, পৃথিবীতে হরেক রকমের জিনিস আছে। কিন্তু আবার এটাও যেমন সত্য হরেক রকমের জিনিস আছে, তেমন এটাও সত্য সব জিনিসের মধ্যে এবং আপনার মধ্যে কোনো অভিন্নতা নেই, সব কিছুই এক, অভিন্ন কিছুই নয়। এতটুকু যদি বিশ্বাস করা যায়, তাহলে বিশ্বাস করা যাবে এইটাও যে প্রতিটা ভার্সেটাইল জিনিস যেটাই আমি বাজাচ্ছি না কেন, ওটা আমি আমার মতোই প্রকাশ করছি, ওটা আমি, এবং আমার আর ওটার মধ্যে কোনো পার্থক্য নেই। এবং ওই কালচারটাকে ওভাবে রেসপেক্ট করে শেখাটা, সেটাও তখন প্রকাশ পায়। আমার শুরু হয়েছে কাজ 2005-এর লাস্টে, যেটা ঐতিহাসিক একটি কাজ, আর মিউজিক। আমার জন্ম এই শোটা দিয়ে, বাচ্চু আঙ্কেলের। সেই থেকে আজ পর্যন্ত বয়ে যাওয়া, এর মধ্যে ঘটে যাওয়া অনেক ঘটনা, 2013-র A.R. রহমানের সাথে বাজানো, সব কিছু মিলিয়ে। কিন্তু রিসেন্টলি আমার রিমার্কেবল ঘটনা আসলে হচ্ছে কোক স্টুডিও। আপনারা দেখেছেন কোক স্টুডিওতে কাজ করছি টুকটাক করে। সিজন 1-এ ছিলাম, সিজন 2 তো এসেই গেল, জানি না কতটুকু ভালো লাগবে। তবে এই একটা প্ল্যাটফর্ম, একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, যখন 2010-এ প্রথম দেখলাম, যখন আমি লন্ডনে ছিলাম, তখন আমি পড়াশোনা করছিলাম, দেখেই ভালো লাগছিল যে মানে উফ, এরকম একটা কাজ কখনো করতে পারবো। অ্যাকচুয়ালি এই কনসেপ্টের আরও মানে একটু অন্যরকম। এটা 2005-এর লাস্টে যখন আর মিউজিক করছিলাম, ওটারই মতোই, ওটাতেও লাইভ বাচ্চু আঙ্কেল রিমেক করছিল। বাট তখন 2010-এ এটার একটা পলিশড, এত বড় একটা ভালো ব্র্যান্ডিং দেখে স্বপ্নই দেখছিলাম। এরপর তো দেশে ফেরা। কিন্তু রিসেন্টলি যখন একদিন অদিতদা, অর্থাৎ অর্ণব ভাই, উনি যখন আমাকে একদিন ডেকে, একদিনই অর্ণবদা আমাকে কাজটা বুঝিয়ে দিল যে আমাদের করতে হবে, এরকম তো হচ্ছে, চলো শুরু করি। তার এক সপ্তাহ মাঝেই শুরু। আসলে কোক স্টুডিও ডেফিনেটলি, আই হোপ ইট পুটস এ রিমার্ক ওভার পিরিয়ড অফ দ্য টাইমস, যেটা সারা জীবন বেঁচে থাকবে। কারণ এই জায়গাটার মধ্যে আসলে নিজেকে প্রকাশ করার একটা অপরচুনিটি হচ্ছে। কারণ যে ছন্দগুলো সহজভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া যায়, ইন্টেলেকচুয়ালি, বিকজ আমি সবসময় মনে করি কাজের মধ্যে একটা কনটেক্সট থাকা উচিত, কাজের মধ্যে একটা ফিলসফি থাকা উচিত, কাজের মধ্যে একটা বক্তব্য থাকা উচিত। এটা একটা ডুগি বাজানো থেকে শুরু করে খাবার পর্যন্ত যে কোনো কাজ আমি কেন করলাম, এটার উত্তর যদি আমি দিতে না পারি, এই কাজটা করে কোনো লাভ নেই। কোক স্টুডিওতে ওই কালচারাল জায়গাটা করতে পারছি, যেখানে আমি নিজেও জানি আমি কেন এই ফিউশনটা করছি। আমি কনফিউজ করার জন্য ফিউশন করার চেষ্টা একদমই করি না। তো আমার ডেফিনেটলি দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্ণব ভাইয়া আমাকে সেই অপরচুনিটি দিয়েছে, সিজন 1-এও সিজন 2-তেও। সিজন 2-তে কী হয় অবশ্যই সময়ে সময়ে জানাবেন। আর ডেফিনেটলি মানে আমার মনে হয় আমার জন্য তো একটা রেভলিউশনারি ওয়ার্ক, আমার জন্য একটা স্বপ্নের জায়গা। আপনারা যে এই সামান্য ঢোল বাজানোর কারণে আমাকে একটু ভালোবাসা দেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। দাওয়াত দিলাম তোয়ারে সাথে গা বেড়াইতে আইও ও বন্ধু রে,
কত সুন্দর সাটগা আইলে তুই ন ভুলি বাসাইও বন্ধুরে আইলে তুই ন ভুলি বাসাইও আদরে সোহাগে রাইকুম তোয়ারে দিয়ুম খাটি ভালোবাসা প্রেমর কুঞ্জবন সাজাইম দুইজন ইয়ানার মনোর আশা সাডে গয়া পোয়ার মন চুরি গইলা যখন সাডে গয়া পোয়ার মন চুরি গইলা যখন একটু ভালোবাসি চাইও কত সুন্দর সাটগা আইলে তুই ন ভুলি বাসাইও বন্ধুরে সাটগা বেড়াইতে আইও। আসুন চাটগা ভাল লাগবে।